হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব ডিমন স্লেয়ার সিজন 1 এর 5th এপিসোড। আর এর আগের এপিসোডগুলো যদি এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো, এতে আমাদের অ্যালগোরিদমেও অনেক হেল্প হবে। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করি আজকের এই এপিসোড, যার নাম মাই ওন স্টিল। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম যখন তানজিরো জানতে পারে যে হ্যান্ড ডিমন বহু পরীক্ষার্থীকেই হত্যা করেছে, যার মধ্যে মাস্টার সাকুঞ্জির 13 জন পুরনো স্টুডেন্টও ছিল, তখন সে ডিমনটাকে আক্রমণ করে যাতে এই শক্তিশালী শত্রুর হাতে আর কারোই মৃত্যু না হয়। আর যদিও শুরুতে সে একটু বেপরোয়া হয়ে আক্রমণ করছিল, সাবিতোর গাইডেন্সে সে ওয়াটার ব্রিদিং ফার্স্ট ফর্ম ওয়াটার সারফেস স্ল্যাশ ব্যবহার করে হ্যান্ড ডিমনের মাথা কেটে ফেলে। এরপর সেই ডিমনের মনে পড়ে সেই দিনের কথা যেদিন সে ধরা পড়েছিল এবং বন্দী হয়েছিল। সে ধরা পড়ে মাস্টার সাকুঞ্জির কাছে একাধিক ডেড বডি খাওয়ার সময়। আর যদিও তখন সে অনেকগুলো ডেড বডি খাওয়ার পর অনেক শক্তিশালী হয়েছিল, তবুও সে মাস্টার সাকুঞ্জির সাথে পেরে ওঠে না। সে আহত হয়ে পালিয়ে যায়, কিন্তু সাকুঞ্জি তাকে ধাওয়া করে এবং তার অসাধারণ গতির সাহায্যে ডিমনের পেছন দিয়ে ঘুরে এসে তাকে ওয়াটার ব্রিদিং দিয়ে হারিয়ে দেয়। আর যখন তানজিরো ডিমনটিকে মারতে যাচ্ছিল, তখন সে তানজিরোর মধ্যে সাকুঞ্জির চেহারার প্রতিচ্ছবি দেখে আর তার চিরশত্রুর মুখ আরেকবার দেখে সে হতবাক হয়ে যায়। এরপর ডিমনের মাথাটা মাটিতে পড়ে যায় আর তার বিশাল সেই দেহ ধীরে ধীরে ছাই হয়ে যেতে থাকে। এটা ভেবে সে রেগে যায় যে সে তার শরীর ছাই হওয়া থেকে থামাতে পারছে না এবং তার জীবনের শেষ দৃশ্য হবে একজন ডিমন স্লেয়ারের মুখ। তখন তানজিরো একটি স্যাড এক্সপ্রেশনে ঘুরে দাঁড়ালে ডিমনটি ভাবে যে সবকিছু এত দূর কিভাবে গড়ালো। আর তারপরই দেখা যায় ডিমনটি যেন ছোট্ট একটা ছেলে হয়ে গেছে যে আতঙ্কে কান্নাকাটি করছে আর অন্ধকারের মধ্যে সে তার বড় ভাইয়ের হাত খুঁজছে, যেমনটা সে আগেও করত। বাস্তবে সে যখন ছোট ছিল তখনই তাকে ডিমনে পরিণত করা হয়, যার পরে সে তার বড় ভাইকেই হত্যা করে খেয়ে ফেলে। এখন সে সেই মুহূর্তটাই মনে করে এবং তার ভাইকে খেয়ে ফেলার জন্য সে দুঃখ প্রকাশ করে। এরপর ডিমনটি ভাবে যে এই ভাইটা আবার কে, যার কথা তার মনে পড়ছে। যার পর দেখা যায় তানজিরো ধীরে ধীরে ডিমনের ছাই হতে থাকা শরীরের দিকে এগিয়ে যায়। তখন তানজিরোর দিকে ডিমনের একটা হাত বাড়ানো ছিল আর তানজিরো কাছে গিয়ে সেই হাতে দুঃখের গন্ধ অনুভব করে এবং সেটাকে আস্তে করে ধরে, যা দেখে হ্যান্ড ডিমন কান্না করে দেয়। ডিমনটি অনেক ভয়ঙ্কর কাজই করেছিল যা ক্ষমার যোগ্য ছিল না, কিন্তু তবুও তানজিরো ডিমনটির প্রতি কোনো রাগ না রেখে বরং তার জন্য প্রার্থনা করে যে পরবর্তী জন্মে যেন সে আর কোনোদিন ডিমন না হয়। এরপরই দেখা যায় ডিমনটি ঘন কুয়াশার মধ্যে তার পেছনে আলো দেখতে পায়, যার দিকে সে দৌড়ে যাওয়ার পর সে একটি ছোট ছেলেতে রূপান্তরিত হয় যে আবারও তার বড় ভাইয়ের হাত ধরে হাঁটতে চায়। আর সেই ভাইও এবার তার হাত ধরে তাকে নিয়ে হাঁটতে শুরু করে। এই দৃশ্য থেকে বোঝা যায় যে যদিও হ্যান্ড ডিমন অনেক মানুষকেই হত্যা করেছিল, তবে সে তার নিজের ঘটনার প্রথম ভিকটিম নিজেই ছিল, যে পুরো ব্যাপারটার কারণে সবচেয়ে বেশি ভুগেছিল। ডিমনটির মৃত্যুর পর অবশেষে মাস্টার সাকুঞ্জির সমস্ত স্টুডেন্টের আত্মা মুক্তি পায়, যার মধ্যে সাবিতো এবং মাকোমোও ছিল। আর তানজিরো এখানে ভাবে যে যদিও তারা সবাই এখন শুধুই আত্মা, তবুও তারা আবার ফিরে যাবে মাস্টার সাকুঞ্জির কাছে, কারণ তানজিরো জানে যে যদি সে এখানে মারা যায় তাহলে সেও সেখানেই ফিরে যাবে। পরবর্তী কয়েকদিন ধরে তানজিরো মাউন্ট ফুজিকাসানের এই ফাইনাল সিলেকশনে ডিমনদের সাথে সাথেই না মেরে তাদের সাথে কথা বলার চেষ্টা করে, এটা জানার জন্য যে কিভাবে কোনো ডিমনকে আবারও মানুষে পরিণত করা যায়। কিন্তু কোনো ডিমনই তার প্রশ্নের জবাব দেয় না, বরং তার উপরই হামলা করে দেয়, যার ফলে তানজিরো কোনো উত্তর ছাড়াই তাদের হত্যা করতে বাধ্য হয়। অবশেষে ক্লান্ত তানজিরো কিছুক্ষণ বিশ্রাম নিতে চায়, কিন্তু হঠাৎ করে সে উইস্টেরিয়ার গন্ধ পায় আর উপরে তাকিয়ে দেখে চারপাশে উইস্টেরিয়া গাছ দিয়ে ভরা, যার পর সে বুঝতে পারে যে সে ফাইনাল সিলেকশনের শেষ প্রান্তে পৌঁছে গেছে। যখন সে আবারও পাহাড়ের শ্রাইনে পৌঁছে যায়, তখন সে দেখে 7 দিনের এই পরীক্ষার পর সে সহ মাত্র 4 জন বেঁচে আছে। কিন্তু তার পরিষ্কার মনে আছে যে কম করে হলেও 20 জন পরীক্ষার্থী তো ছিলই, এবং যাকে সে হ্যান্ড ডিমনের হাত থেকে রক্ষা করেছিল তাকে না দেখে তানজিরোর মন খারাপ হয় আর সে ভাবতে থাকে যে হয়তো সে অজ্ঞান হওয়ার পরই সেই ছেলেটাকে মেরে ফেলা হয়েছে। তখন তার পাশে সোনালী চুলের ছেলেটা, যার নাম আমরা আরো পরে জানতে পারবো, জেনিৎসু, সে বেঁচে যাওয়ার পরও আতঙ্কিত, কারণ তার ধারণা যাই হোক না কেন সে কোনো না কোনো ভাবে দ্রুতই মারা যাবে। এরপরে সেই দুইজন যমজ মেয়ে আবারও হাজির হয়, যারা প্রথমে তাদের স্বাগত জানিয়েছিল এবং সবাইকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানায়। কিন্তু শেষ ছেলেটা, যার নাম আমরা অনেক পরে জানবো, গেনিয়া, এসবের তোয়াক্কা না করে জিজ্ঞেস করে যে এখন তাদের কি হবে এবং সঙ্গে সঙ্গেই তার নিচিরিন সোয়ার্ডটি দাবি করে। সেই মেয়েরা তখন জানায় যে আগে ইউনিফর্মের জন্য তাদের শরীরের মাপ নেওয়া হবে এবং তাদের ইউনিফর্মে ডিমন স্লেয়ারের 10টি র্যাঙ্কের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্ক মিজুনোতো লিখে দেওয়া হবে, যার পর তাদের সোয়ার্ডের জন্য উপযুক্ত ওর বা আকরিক নিজেদেরই বেছে নিতে হবে। আর তাদের নিচিরিন সোয়ার্ড
তাদের হাতে আসতে 10 থেকে 15 দিন সময় লাগবে। এরপরই সে মেয়েদের একজনের ইশারাতে কিছু পাখি আকাশ থেকে নেমে আসে আর তারা সবাই পায় একটা করে কাসুগাই ক্রো, যেটা তাদের ভবিষ্যতের অ্যাসাইনমেন্ট এবং যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে। কিন্তু জেনিৎসু লক্ষ্য করে তার কাছে কোনো ক্রো দেওয়া হয়নি, বরং দেওয়া হয়েছে একটা ছোট্ট স্প্যারো। সেই সময় গেনিয়া হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার ক্রোটা সরিয়ে দেয় এবং সেই যমজ মেয়েদের একজনের চুল ধরে টানে, যা দেখে তানজিরো এবং জেনিৎসু দুইজনেই অবাক হয়ে যায়। গেনিয়া তার নিচিরিন তলোয়ার তখনই দাবি করে, কিন্তু তানজিরো এখানে হস্তক্ষেপ করে গেনিয়ার হাত ধরে এবং তাকে হুমকি দেয় যে সে যেন মেয়েটার চুল ছেড়ে দেয়, তা না হলে সে গেনিয়ার হাত ভেঙে ফেলবে। আর গেনিয়া যখন তাকে পারলে চেষ্টা করতে বলে, তানজিরো তখন তার হাত আরো শক্ত করে চেপে ধরে, যার ফলে গেনিয়া ব্যথায় চুলটি ছেড়ে দেয়। এরপর অন্য যমজ মেয়েটি বলে যে তারা যদি আলাপ শেষ করে থাকে তবে এখন টেবিল থেকে তাদের ওর বেছে নিতে পারে, যার পর তাদেরকে বিভিন্ন ধরনের ওর দেখানো হয় যেগুলো দিয়ে তাদের নিচিরিন তলোয়ার তৈরি হবে। আর যখন সেই মেয়েটা বলে যে তাদের তলোয়ারের স্টিলটা তাদের নিজের পছন্দেরই হবে যেটা তাদের রক্ষা করবে, তখনই জেনিৎসু বলে যে তার তো বাঁচারই সম্ভাবনা কম। সবাই তখন দ্বিধায় পড়ে যায়, কারণ তারা কেউই কখনো কোনোদিন ওর দেখেইনি। কিন্তু তানজিরো এখানে এক্সেপশন, সে একটি ওর থেকে একটা গন্ধ অনুভব করে যেটাকেই সে নিজের হিসেবে বেছে নেয়। অন্যদিকে এক অজানা স্থানে এক ব্যক্তি একটি কাসুগাই ক্রোয়ের মাধ্যমে জানতে পারে যে ফাইনাল সিলেকশনে 5 জন টিকে গেছে, আর সে এই খবরে আনন্দিত হয়ে ভাবতে থাকে যে তার শিশুদের সংখ্যা বেড়ে চলেছে এবং সে চিন্তা করে যে তারা কেমন ধরনের ডিমন স্লেয়ার হতে পারে। মাস্টার সাকুঞ্জির বাসায় ফেরার পথে তানজিরো এতটাই ক্লান্ত ছিল যে তাকে লাঠিতে ভর করে হেঁটে ফিরতে হচ্ছিল। তার একটা ব্যাপারে দুঃখ ছিল যে এতগুলো ডিমনের কাছে জিজ্ঞেস করার পরও সে জানতে পারেনি যে নেজুকোকে কিভাবে আবারও মানুষে পরিণত করা যায়, বরং সেই সকল ডিমনই শুধু তাকে মারার প্রতি আগ্রহী ছিল। তাই সে এর জন্য নেজুকোর কাছে ক্ষমাও চায়। তার ক্লান্তি এতই বেশি ছিল যে তার নিজের জামা কাপড়ও তার কাছে ভারী লাগছিল, যারপর সে আর দাঁড়াতে না পেরে মাটিতে পড়ে যায়। আর তার শরীর এতটাই ব্যথা করছিল যে সে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে চাইলেও পারছিল না। তবুও তানজিরো ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং হাঁটতে শুরু করে। তানজিরো যখন অবশেষে মাউন্ট সাগিরিতে পৌঁছায় ততক্ষণে রাত হয়ে যায়। আর সে যখন বলে যে আমি ফিরে এসেছি, তখনই ঘরের ভেতর থেকে কেউ একজন দরজাটি লাথি মেরে ভেঙে ফেলে আর ভেতর থেকে বের হয়ে আসে নেজুকো, যাকে দেখে তানজিরো তার লাঠি ফেলে দেয় এবং দৌড়াতে গিয়ে ক্লান্তির কারণে পড়ে যায়। তানজিরো ওঠার চেষ্টা করলে নেজুকো, যেও তার দিকে দৌড়ে আসছিল, তার ভাইকে জড়িয়ে ধরে। আর তানজিরো তার ছোট বোনকে জড়িয়ে ধরে কান্না করে এবং জিজ্ঞেস করে যে তুমি একবারও না উঠে এতদিন ধরে কেন ঘুমিয়েছিলে। আর যারা সময়টা খেয়াল না করেছেন, নেজুকো কিন্তু প্রায় 2 বছর একটানা ঘুমিয়েছে। যাই হোক, তানজিরো এখানে প্রকাশ করে তার ভয় ছিল নেজুকো হয়তো মারা যেতে পারে। এরপর মাস্টার সাকুঞ্জি, যিনি তখন কিছু কাঠ নিয়ে যাচ্ছিলেন, তাদের দেখে নিজের হাতের কাঠগুলো ফেলে তানজিরো আর নেজুকোকে এসে জড়িয়ে ধরেন। আর তার মুখোশের ফাঁক দিয়ে দেখা যায় অশ্রু পড়ছে, যারপর তিনি তানজিরোর বেঁচে ফেরাতে আনন্দ প্রকাশ করেন। ঘরের ভেতরে বসে সাকুঞ্জি এটা জানতে পেরে গর্বিত হন যে তানজিরো নিজের হাতেই সেই হ্যান্ড ডিমনকে মেরেছে। এরপর তিনি জানান যে ডিমনদের মধ্যে এমনও ডিমন আছে যারা ব্লাড ডিমন আর্ট নামের একটা স্পেল ব্যবহার করে যেটা তাদের সুপার ন্যাচারাল ক্ষমতা দেয়। তিনি তানজিরোকে সতর্ক করে দেন যে এখন থেকে সে এমন ডিমনদের সাথেও লড়বে, তাই তার লড়াই এখন থেকে আরো কঠিন হবে। তবে তিনি বিশ্বাস করেন যে তানজিরোর কিছুই হবে না। এরপর তানজিরো জানায় যে সে মনে করে নেজুকো অন্য ডিমনদের মতো নয়, আর সে জানতে চায় নেজুকোর এত লম্বা ঘুম কি ব্লাড ডিমন আর্টের কোনো উদাহরণ। যার জবাবে সাকুঞ্জি বলে যে তিনি মনে করেন না এটা সেই রকম কিছু, বরং তার ধারণা নেজুকো হয়তো মানুষ খেয়ে শক্তি পাওয়ার বদলে ঘুমের মাধ্যমেই শক্তি পুনরুদ্ধার করছে। এর কয়েকদিন পর একজন সোয়ার্ডস্মিথ বা তলোয়ার প্রস্তুতকারী সাকুঞ্জির বাসায় আসেন। সে নিজেকে হাগা নেজুকা হিসেবে পরিচয় দেয় এবং জানায় যে তানজিরো কামাদোর জন্য সে নিচিরিন সোয়ার্ড তৈরি করে এনেছে। তানজিরো তাকে নিজের পরিচয় দিয়ে ঘরের ভেতরে আমন্ত্রণ জানায়, কিন্তু হাগা নেজুকা তা উপেক্ষা করে তার তলোয়ার নিয়েই কথা বলতে থাকে। তানজিরো তাকে ভেতরে এসে চা খেতে বলে, তবুও সে শুধুমাত্র নিচিরিন সোয়ার্ডের তৈরির উপাদানগুলো নিয়েই কথা বলে, যে স্কারলেট ক্রিমজন আয়রন স্যান্ড এবং স্কারলেট ক্রিমজন ওর, যা এমন পাহাড়ে পাওয়া যায় যেখানে সারাদিনই সূর্যের আলো থাকে, সেগুলো দিয়েই এই তলোয়ার বানানো হয়। তখন সাকুঞ্জি ঘরের ভেতরে বসে এইসব শুনে বিরক্ত হয়ে বলেন যে হাগা নেজুকা তার তলোয়ার নিয়ে এতটাই ডুবে আছে যে অন্যদের কথায় সে মনোযোগী দিচ্ছে না। তখন হঠাৎ করেই হাগা নেজুকা তার মুখ ঘুরিয়ে তানজিরোকে দেখে, আর তার হিওটোকো বা ক্লাউন মাস্ক দেখে তানজিরো চমকে যায়। হাগা নেজুকা তাকে চাইল্ড অফ ব্রাইটনেস বললে তানজিরো কনফিউজ হয়ে বলে যে তার বাবা মার নাম তো তানজিরো এবং কি, যা শুনে হাগা নেজুকা ব্যাখ্যা করে যে সে আসলে তানজিরোর চোখ এবং চুলের রঙের ব্যাপারে কথা বলছিল, এবং সে আরো বলে যে সে নিশ্চিত তানজিরোর পরিবার আগুন নিয়ে কাজ করত, আর তানজিরোর মতো একজন সন্তান জন্মানো সেই পরিবারের জন্য ভাগ্যের বিষয় এবং আনন্দের কারণ। এরপর তানজিরো যখন বলে সে এসব জানতো না, তখন হাগা নেজুকা বলে আমার বিশ্বাস তোমার সোয়ার্ড লাল রং ধারণ করবে, আর
আর যখন সে মাস্টার সাকুনজিকে ডেকে এটা জিজ্ঞেস করে তখন তিনিও এর সঙ্গে একমত হন। এরপর হাগানেজুকা অবশেষে ঘরে ঢোকে এবং তানজিরোকে তার নিচিরিন সোয়ার্ডটি দিয়ে দেয়। সে জানায় যে এই সোয়ার্ডগুলোকে কালার চেঞ্জিং সোয়ার্ডও বলা হয়, কারণ ব্যবহারকারীর উপর নির্ভর করে এই সোয়ার্ডগুলোর রং বদলে যায়। হাগানেজুকা আশা করছিল যে সোয়ার্ডটি উজ্জ্বল লাল রঙের হবে, কিন্তু তানজিরো তা বের করতেই সেটি লাল রং নয় বরং কালো রং ধারণ করে, যা দেখে হাগানেজুকা এবং সাকুনজি দুইজনেই অবাক হয়ে যায়। আর তানজিরো জিজ্ঞেস করে যে এটা খারাপ লক্ষণ কিনা, যার জবাবে সাকুনজি বলেন যে না, এটা শুধু একটা বিরল রং যা বেশিরভাগ সোয়ার্ডসম্যানের মধ্যেই দেখা যায় না। কিন্তু হাগানেজুকা এখানে রেগে আগুন। সে তানজিরোর ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে পা দিয়ে চেপে ধরে। তানজিরো তখন কনফিউজ হয়ে যায় আর সে জিজ্ঞেস করে যে সে এমন ব্যবহার করছে তার বয়স কত, যার জবাবে হাগানেজুকা বলে 37। আর তখনই হঠাৎ করে তানজিরোর কাসুগাইক্রো চলে আসে আর তাকে তার প্রথম মিশনের কথা বলে, যে তানজিরোকে উত্তর পশ্চিমের এক শহরে যেতে হবে যেখানে কিশোরী মেয়েরা একে একে নিখোঁজ হয়ে যাচ্ছে। আর ঠিক তখনই দেখা যায় সেই শহরে একটা মেয়ে তার হবু স্বামীর সাথে হাঁটার সময় তাকে কিছু একটা চিনিয়ে নিয়ে যায়, যেটা সেই ছেলেটা কিছুই বুঝতে পারে না। আর এদিকে তানজিরো নিজের প্রথম অ্যাসাইনমেন্ট সম্পর্কে শুনতে পেরে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় সত্যিকারের একজন ডিমন স্লেয়ার হিসেবে প্রথমবারের মতো লড়ার জন্য। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ডিমন স্লেয়ার সিজন 1 এপিসোড 5 এর এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিওই মিস না করেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এতে আমাদের অ্যালগোরিদমে অনেক হেল্প হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।